এখান থেকে দাঁড়িয়ে পিছনের পাহাড়ে চৌরাগড়ের যে মন্দির আছে সেই মন্দির দর্শন করা যায়। যাচ্ছি আমরা গুপ্ত মহাদেব মন্দিরে। বাবারে, প্রতিদিন আমি এটা দিয়েই লাঞ্চ করি, বাইরে এসে কখনো খাই না। একদম ক্লিয়ার স্কাই রয়েছে আজকে, যার জন্য ব্রেথ টেকিং ভিউ রয়েছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। মধ্যপ্রদেশ সিরিজের দ্বিতীয় পর্বের ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 8ই অক্টোবর 2025 আর আজকে আমরা জব্বলপুর থেকে চলে যাব মধ্যপ্রদেশের পাঁচমারিতে, এবং এই ভিডিওতে থাকবে পাঁচমারি ভ্রমণের যাবতীয় তথ্য। এক রাত দুদিনে কিভাবে আপনারা পাঁচমারি ভ্রমণ করতে পারেন, কলকাতা থেকে আসা যাওয়া এবং সমস্ত তথ্য নিয়ে আমাদের আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক আজ পাঁচমারি ভ্রমণের নতুন আর একটা গল্প। গুড মর্নিং ফ্রম জব্বলপুর। আজ 8ই অক্টোবর 2025। এখন ঘড়িতে সময় ঠিক সকাল 7:40। আমরা আমাদের জব্বলপুরের হোটেল সমীর প্যালেস থেকে চেক আউট করলাম। এখান থেকে একটা টোটো নিয়ে নিয়েছি, যেটা আমাদেরকে জব্বলপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ছাড়বে, আর ওখান থেকে আমরা ধরে নেব আজকে 8:35-এর 20174 বন্দে ভারত রানী কমলাপতি এক্সপ্রেস, যেটা আছে 8:35-এ। তো আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি এবার টোটোতে উঠে পড়ি আর চলে যাই জব্বলপুর স্টেশনের দিকে। জব্বলপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরেটা কিন্তু বেশ সাজানো গোছানো, আর এই ইঞ্জিনটি দেখে আমাদের সবার প্রিয় এনজেপি স্টেশনের কথা মনে পড়ে গেল। बिना टिकट यात्रा करना सामाजिक बुराई है। इसे निर्मूल करने में रेलवे की सहायता करें। एक सेकंड। উঠে গেছি আমরা বন্দে ভারতে, আর ট্রেন ছেড়েও দিয়েছে। ট্রেনটা অ্যাকচুয়ালি অনেকটা লেট করলো, এখান থেকে ছাড়ার কথা ছিল 8:35-এ। ট্রেনটা ঢোকালোই 8:45 নাগাদ, আর 8:55 এখন। হ্যাঁ, এখন ছাড়লো। যাই হোক, এখান থেকে আমাদের 1 ঘন্টা 53 মিনিট লাগবে পিপারিয়া স্টেশন। মাঝখানে একটাই মাত্র স্টেশন আছে, নার্সিমা, তারপরেই পিপারিয়া। এটা তো আমরা যাচ্ছি জব্বলপুর থেকে, সেজন্য এই ট্রেন ধরলাম। আর আপনারা যারা কলকাতা থেকে আসবেন তারা ধরে নেবেন হাওড়া মুম্বাই মেল, যেটা প্রত্যেক দিন হাওড়া স্টেশন থেকে ছাড়ে। আমি ডিটেলটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। All the passengers boarding from Jabalpur station to Rani Kamlapati station and who have opted for catering services will be served breakfast with morning tea and lunch during their journey. On-demand passengers will be provided another water bottle of 500 milliliters free of cost. ট্রেন জব্বলপুর স্টেশন ছাড়বার পরেই যাত্রীদের সার্ভ করা হচ্ছে ব্রেকফাস্ট, আর জানলার বাইরে এইরকম অপূর্ব সুন্দর প্রকৃতি। চলে এসেছে আমাদের ব্রেকফাস্টে এখানে যা দেয় বন্দে ভারতে সেরকমই দিয়েছে। ডিম ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই, সবজি, এর মধ্যে 2টো ব্রাউন ব্রেড আছে, এখানে একটা ভ্যানিলা মাফিন আছে, তার সাথে ছোটোখাটো এই টমেটো কেচাপ, একটা মাউথ ফ্রেশনার, সল্ট, পেপার, একটা ওয়েট ওয়াইপ, চায়ের একটা মিক্সড, জ্যাম, বাটার, ব্যাস। আর একটা করে জল দিয়েছে, আর একটা করে জল দেবে। এই হচ্ছে ব্রেকফাস্ট। চটপট ব্রেকফাস্ট সেরে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। ঘড়িতে সময় 9:45। আমাদের ট্রেন ঢুকে গেল নরসিংহপুরে, মানে এটাই একমাত্র স্টেশন পিপারিয়া আর আমাদের জব্বলপুরের মাঝখানে। ওয়েস্ট সেন্ট্রাল জোনের এই স্টেশনটা নর্মদা রিভার ভ্যালি, মানে আপার রিভার ভ্যালিতে। নিশ্চয়ই নৃসিংহ অবতারের সাথে কোনো যোগাযোগ আছে এই স্টেশনের নামের। জব্বলপুর থেকে 177 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ঠিক 10:50-এ আমরা চলে এলাম পিপারিয়া স্টেশনে। ওয়েস্ট সেন্ট্রাল জোনের এটা একটা স্টেশন। আমাদের এই বন্দে ভারত ট্রেনটা এই স্টেশনে মাত্র 1 মিনিট দাঁড়াবে, আর আমরা এখন
এই স্টেশনের বাইরে থেকে গিয়ে পাঁচমারি যাওয়ার জন্য গাড়ি ধরবো। এখান থেকে পাঁচমারির দূরত্ব 54 কিলোমিটার। সাতপুরা পর্বতের রানী পাঁচমারি মধ্যপ্রদেশের একমাত্র হিল স্টেশন। পিপারিয়া স্টেশন থেকে মাত্র 54 কিলোমিটার দূরে এবং পাঁচমারিতে যাওয়ার জন্য এটাই হলো নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। কিন্তু এখানে নামার পর আপনি কিভাবে পাঁচমারিতে যাবেন তার তিনটি উপায় আছে। সবচেয়ে কম খরচে যেতে চাইলে রয়েছে বাস। জাস্ট স্টেশন থেকে বেরোলে সামনেই রয়েছে বাস স্ট্যান্ড। মাত্র 80 টাকা পার হেড দিয়ে আপনি বাসে করে চলে যেতে পারেন। প্রতি 15-20 মিনিট অন্তর এখান থেকে একটি করে বাস ছাড়ে। এছাড়া রয়েছে শেয়ার গাড়ি। এখানে প্রচুর গাড়ি রয়েছে, পরপর শেয়ার গাড়ির লাইন থাকে। শেয়ার গাড়িতে গেলে আপনাদের খরচ পড়বে মাথা পিছু 150 টাকা, যেটাতে আমরা যাচ্ছি। আমরা স্টেশন থেকে বেরিয়েই একটা শেয়ার গাড়ি পেয়ে গেছি, ওখানে লাগেজ রেখে দিয়েছি। এছাড়াও রয়েছে প্রাইভেট গাড়ি, আপনারা প্রাইভেট গাড়ি বুক করেও যেতে পারেন। এখানে স্টেশনের মধ্যে একজন দাদা বললেন যে 800 টাকা করে প্রাইভেটে বুক করে ছোট গাড়ি চলে যেতে পারেন। একটু বার্গেনিং করলে ওটা মোটামুটি 600-700-র মধ্যে হয়ে যাবে, কারণ স্টেশনের বাইরে একজনের সাথে কথা বললাম, সে কিন্তু 600-তে যেতে রাজি হয়েছে। তাহলে আমার মনে হয় আপনারা যদি গ্রুপে বেশি জন থাকেন তাহলে ছোট গাড়ি করে যাওয়াই লাভ আছে, কারণ নিজেদের মতো করে যেতে পারবেন। শেয়ার গাড়ি ভরতে দেরি হবার কারণে আমরা এই পিপারিয়া স্টেশনের বাইরে থেকে একটি গাড়ি রিজার্ভ করেই পাঁচমারি যাবার সিদ্ধান্ত নিলাম। আমরা এই প্রাইভেট গাড়িটা পেয়ে গেছি, নন এসিতে 500 টাকায় ডিল হয়েছে, তো সেই জন্য আমরা এটাতেই চলে যাচ্ছি। এই হলো বাস স্ট্যান্ড। এখান থেকে আপনারা বাসে যেতে পারেন, তবে অবভিয়াসলি বাসে গেলে সময়টা বেশি লাগবে, মানে মোটামুটি 3 ঘন্টা মতন সময় লাগবে। এই যে বড় বড় বাসগুলো দেখছেন এগুলোই যায় পাঁচমারি পর্যন্ত। আর টেম্পারেচারের কথা যদি বলি, এখন কিন্তু পিপারিয়াতে 29 ডিগ্রি সেন্টিগ্রেড, পাঁচমারিতে গিয়ে নিশ্চয়ই এর থেকে কম ডিগ্রি পাবো, ঠান্ডা থাকবে আশা করি। হোসাঙ্গাবাদ জেলার পিপারিয়া স্টেশন থেকে জাস্ট 2-3 মিনিট গাড়িটা চালিয়ে বেরিয়ে আসার পর দুদিকে পুরো সবুজ। আর যেহেতু এবছর বৃষ্টি বেশি হয়েছে সেজন্য এখনও পর্যন্ত মানে অক্টোবরের 8 তারিখেও কিন্তু বেশ ঘন সবুজ রয়েছে। আর এই রুটে এসি নেওয়ার কোনো প্রয়োজন নেই, নন এসিতে ভীষণ সুন্দর ঠান্ডা হাওয়া, এবং 20 কিলোমিটার যাওয়ার পর আরও সুন্দর আমরা ল্যান্ডস্কেপ পাবো। দূরে কিন্তু পাহাড় দেখতে পাচ্ছি। আর আজকে ওয়েদার ভীষণ ভালো, সানি ওয়েদার একদম। টেম্পারেচার স্টেশনের দিকে 29 ডিগ্রি ছিল, যত আমরা এদিকে এগোচ্ছি তত টেম্পারেচার ফল করছে এবং আরও টেম্পারেচার ফল করবে যত আমরা এগোতে থাকবো। এই যে সামনের গেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সাতপুরা টাইগার রিজার্ভের গেট। মানে এখান থেকে আমরা কিন্তু সাতপুরা টাইগার রিজার্ভ ফরেস্ট এরিয়ার মধ্যে প্রবেশ করছি এবং এইবার আমরা যে রাস্তাটা যাব পুরোটাই কিন্তু একদম ঘন জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা। আর এই রাস্তাটা কিন্তু স্টেট হাইওয়ে নাম্বার 19। এই রাস্তায় সোজা চলে যাচ্ছে পাঁচমারির দিকে, দুপাশে ঘন সবুজ জঙ্গল, মানে অসাধারণ জার্নি। আমাদের নর্থ বেঙ্গলের রাস্তার মতো লাগছে পুরো। আর এইটা কিন্তু মধ্যপ্রদেশের একমাত্র হিল স্টেশন, তাই উইকেন্ডে এখানে প্রচণ্ড ভিড় থাকে। আপনারা চেষ্টা করবেন উইকডেজে আসার, সেক্ষেত্রে গাড়ি ভাড়া, হোটেল ভাড়া, খরচ সব কম পড়বে। সন্তোষজির সাথে আমরা এখন যাচ্ছি পাঁচমারির দিকে। দারুণ সুন্দর রাস্তা, দুপাশে ঘন শাল সেগুনের জঙ্গল, মানে মনে হচ্ছে উত্তরবঙ্গের রাস্তায় যাচ্ছি সত্যি কথা। আর একটা কথা যেটা সন্তোষজি বললেন, উনি এই রাস্তায় প্রায় 17-18 বছর ধরে গাড়ি চালাচ্ছেন। তো আমি বললাম যে এই সাতপুরা টাইগার রিজার্ভের এই যে রাস্তা পিপারিয়া রোড, এখানে কি টাইগার দেখা যায়? বললো হ্যাঁ, আমি অনেকবার দেখেছি, এবং এখানে বাঘ ছাড়াও কিন্তু নীলগাই, বুনো শুয়োর, লেপার্ড, হরিণ, ভাল্লুক সমস্ত দেখা যায়। এবং গরমের সময় মানে যখন জঙ্গলের মধ্যের যে জলা জায়গাগুলো আছে সেইগুলো শুকনো হয়ে যায়, তখন এই রাস্তার পাশে একটা ঝিল মতো ছিল, জাস্ট আমরা ক্রস করে এলাম। ওই ঝিলটা শুকনো হয় না, তো ওই ঝিলে নাকি সব পশুরা জল খেতে আসে, আর সেটা এই রাস্তা দিয়ে গাড়িতে করে যাবার সময় দেখা যায়। ভাবুন কি এক্সাইটিং ব্যাপার, দারুণ মজা হচ্ছে। এই রাস্তাটা মানে সত্যি অসাধারণ। যাবার পথে আমরা চলে এসেছি রোড সাইড একটা ধাবাতে, সাই রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা। এখানে আমি 1 প্লেট পোহা নিলাম টেস্ট করবার জন্য কেমন হয়। পোহাটা তো এখানকার খুব বিখ্যাত, 20 টাকা করে প্লেট নিয়েছে। এটা একটু খেয়ে তারপর একটু চা খেয়ে তারপর আমরা এখান থেকে আবার এগোবো। বাঁদিকের এই যে রাস্তাটা বেঁকে চলে গেছে, এই রাস্তা কিন্তু সোজা চলে গেছে নাগপুরের দিকে। আমরা ওই রাস্তাকে বাঁ হাতে ফেলে সামনের দিকে সোজা এগুতে লাগলাম।
পাঁচমারি প্রবেশের একটুখানি আগে, প্রায় ওই 3-4 কিলোমিটার আগেই রয়েছে এরকম অদ্ভুত সাপের ফনাওয়ালা একটা পাথর। এটাকে এনারা শেষনাগ পাহাড় বলেন। এবং আপনারা জানেন যে পাঁচমারি হলো মহাদেবের জায়গা। নাগ পঞ্চমীতে এখানে লাখো লাখো মানুষ আসেন। তো এইখানে ঢোকার আগে এই পর্বতটা দেখে তারপরে পাঁচমারিতে প্রবেশ করবেন। এটাকে এনারা অত্যন্ত পবিত্র এবং পূর্ণ স্থান বলেই মানেন। কিন্তু আর এই যে আমরা পাঁচমারি কোর এরিয়ার ভিতরে প্রবেশ করছি, এইখানে বাঘেদের বেশ কিছু স্ট্যাচু আর এরকম বড় একটা গেট করে রাখা রয়েছে। এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক 1টা। আমরা চলে এসেছি আমাদের আজকের হোটেল রক ভিউতে। পাঁচমারি সুভাষ রোডে গান্ধী চকের পাশে একদম মেইন মার্কেটের ওপরেই এই হোটেলটা রয়েছে। আমি তো রিসেপশনে দাঁড়িয়ে আছি, এখনও রুম দেখিনি। রুমে গিয়ে দেখি, আমাদের লাগেজ ফাগেজ নিয়ে চলে গেছে রুমে গিয়ে দেখি রুমটা কেমন, আপনাদেরকে দেখাবো। আর তারপর আজকেই বেরোবো সাইট সিংয়ের জন্য। কিন্তু লিফট আছে এটাতে, হোটেলটাতে। ওয়েলকাম টু পাঁচমারিতে আমার হোটেল রক ভিউতে রুমে স্বাগত। এটা হচ্ছে 301, রুম নাম্বার 301। রুমটা বেশ বড়। কিন্তু রুমের ভেতরে আসুন। রুমে এই হয়েছে খাট, ডাবল বেডেড, বেশ বড় সাইজের একটা অন্যরকম স্টাইলের খাট আছে, ওয়ালের সাথে সেটিং করা। তার পাশে ইন্টারকম, এপাশে একটা কাঁচের সেন্টার টেবিল, তার পাশে এত বড় একটা সোফা। আচ্ছা, ঢুকে সোজা এইখানটাতে জুতো বা লাগেজ রাখার জায়গা আছে। আর এখানে একটা ছোট ক্যাবিনেট রয়েছে যেখানে জামা কাপড় রাখতে পারবেন। এই দিকের এই প্যাসেজটাতে সামনে রয়েছে ড্রেসিং টেবিল, বসার জায়গা আর এই বিরাট বড় বাথরুম যেখানে গিজার, বেসিন, কোমোড সবটাই রয়েছে, শাওয়ার রয়েছে। এই রুমটাতে এসিও রয়েছে। এসি যদিও কোনো প্রয়োজন নেই, এখন এখানে টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড। ঘরে এত বড় একটা টিভি রয়েছে, এখানে ওয়াইফাই রয়েছে। এই হলো এসি। বড় বড় জানলা রয়েছে দুদিকেই। জানলা থেকে বিশেষ কিছু ভিউ নেই, তবে ওই আর কি, জানলাটা খুলে দিলে বাইরেটা বেশ ভালো লাগবে দেখতে। এই হোটেলের যেরকম রুমে আমরা আছি সেরকম রুম কিন্তু এই হোটেলে আরও রয়েছে। বেশ ভালো ক্যাটাগরির রুম, পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, ভাইব খুব ভালো, একদম বাজারের কাছে। আপনারা চাইলে কিন্তু এখানে আসতেই পারেন। কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। ভাড়া ওই মোটামুটি 1500 থেকে 2000-এর মধ্যে পড়বে। সিজন অফ সিজন অনুযায়ী ওঠানামা করে। আপনারা কথা বলে চলে আসতে পারেন, বেশ ভালো লাগবে। ঘড়িতে এখন সময় হয়েছে ঠিক দুপুর 2টো। আর আমরা বেরিয়ে গেছি আমাদের হোটেল থেকে আজকের সাইট সিংয়ের জন্য। যে দাদার সাথে আমরা পিপারিয়া থেকে এসেছিলাম, অর্থাৎ সন্তোষজি, তার সাথেই আমরা ঘুরে দেখব আজকের কিছু লোকাল সাইট সিং। দাদা এসে গেছেন, তাড়াতাড়ি চলুন বেরিয়ে পড়া যাক। আশা করছি অনেকগুলো স্পট কভার করতে পারবো। আর এটা হচ্ছে আমাদের হোটেল। এটা হচ্ছে বাইরের ভিউ। অ্যাকচুয়ালি ভিউ কিছু নেই, বাইরে রেনোভেশনের কাজ চলছে, সেজন্য একটু ক্লামজি লাগতে পারে, কিন্তু বেশ ভালো হোটেলের ভিতরটা। পাঁচমারি ঘুরতে বেরিয়েই প্রথমে সন্তোষজির মুখে শুনলাম যে ঝিলের পাশ থেকে এখন আমরা যাচ্ছি, এটির নাম নাকি এমার্জেন্সি ঝিল। কারণ শীতের দিকে যখন পর্যটকের সংখ্যা বেড়ে যায় তখন এই ঝিলেই নাকি এমার্জেন্সি বোট নামিয়ে বোটিংয়ের ব্যবস্থা করা হয়। যেহেতু আমরা লাঞ্চ করিনি, তাই যাওয়ার পথে 1 কিলোমিটার এগিয়ে এসে একটা রেস্টুরেন্টে দাদা আমাদেরকে নিয়ে আসলেন। বললেন যে এটা ভালো হবে খাওয়া দাওয়া। বেটা বাবরচি নামে এই রেস্টুরেন্টটা রয়েছে, রাস্তার উপরেই রয়েছে। এখান থেকে অল্প কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা এগোবো, কারণ এরপরে আর খাবার কোনো দোকান পাবো না। একদম জঙ্গলে থাকবো তো, সন্ধ্যের আগে আর খাওয়া হবে না আমাদের। অল্প একটু কিছু খেয়ে নিই এখান থেকে, তারপর আবার এগোচ্ছি। এই রেস্টুরেন্টের ভিতর ঢুকেই হঠাৎ করে মনে হলো যেন গোয়া পৌঁছে গেছি। দারুণ সুন্দর ভাইব আর এরকম বেশ খানিকটা জায়গা নিয়ে ওপেন এরিয়ায় সাথে সফট মিউজিক সহ এই রেস্টুরেন্টটি কিন্তু ভীষণ ভালো লেগেছিল। তারপর আবার খাবার অর্ডার করার পরে জানতে পারলাম যে এখানে বেশ কয়েকজন বাঙালি ছেলেমেয়ে কাজ করে। সেটা শুনে আরও একটু বেশি একাত্ম বোধ করলাম এই রেস্টুরেন্টটির সঙ্গে। চলে এসছে আমার আজকের খাবার, কার্ড রাইস, যেটা আমি প্রতিদিন টিফিনে খাই, আমার ভীষণ ফেভারিট। প্রতিদিন আমি এটা দিয়েই লাঞ্চ করি, বাইরে এসে কখনো খাই না।
একদম আমার মতোই বানিয়েছে, আমি বাড়িতে ঠিক এক্স্যাক্টলি এটাই বানাই, খুবই ভালো লাগছে। এটা দিয়ে আমার অসাধারণ একটা লাঞ্চ হবে। এছাড়াও আমাদের নেওয়া হয়েছে মিক্স ভেজ, একটা প্লেন রাইস, তার সাথে কমপ্লিমেন্টারি পেঁয়াজ আর লেবুটা দিয়েছে। এই দিয়ে লাঞ্চ সেরে নিই, তারপরে তাড়াতাড়ি যেতে হবে আজকে সাইট সিইং। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ার পরে সামনের কিছুটা রাস্তা একটু খারাপ আছে, মানে খারাপ মানে রাস্তাটা তৈরি হচ্ছে, আগে একেবারেই খারাপ ছিল, মাটির রাস্তা ছিল, এখন এই স্টোন ফেলেছে, এরপরে সুন্দর করে রাস্তাটা পিচ হবে আর কি। যেহেতু এটা ঘন জঙ্গলের মাঝে, মানে সাতপুরা রিজার্ভ ফরেস্টের একেবারে ভিতরে, সেজন্য এখানে তো বন্য প্রাণীদের ডিস্টার্ব করে সব কিছু তৈরি করতে হয়, একটু দেরি হয়, আমাদেরকে একটু অ্যাডজাস্ট করতে হবে এইগুলো। আমাদের হোটেল থেকে 5 কিলোমিটার দূরে এখন আমরা চলে এসেছি এই পাঁচমারির একটা খুব জনপ্রিয় ট্যুরিস্ট স্পট হান্ডিখোতে। এই যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি এটা হলো হান্ডিখো ট্যুরিস্ট পয়েন্ট। এখান থেকে হান্ডিখোর পুরো ভিউটা দেখা যায়। এবার এটা হচ্ছে 300 ফুট গভীর একটা খাত, মানে যেখান থেকে নিচের দিকে তাকালে যাদের ভার্টিগো আছে মাথা ঘুরবে। তো এইটার নাম এরকম হান্ডিখো হয়েছে কেন, তার দুটো কারণ আছে। যেহেতু 1857 সালে ব্রিটিশরা এখানে থাকতে শুরু করেন, সেই সময় এক ব্রিটিশ অফিসার যার নাম হান্ডি, তিনি এখান থেকে পড়ে গিয়ে সুইসাইড করেছিলেন, সেইখান থেকে নাম হয়েছে হান্ডিখো, এটা একটা মত। আর একটা মতে হচ্ছে এই যে জায়গাটা, এটা আগে ছিল একটা লেক, যে লেকে একটি সাপের ছদ্মবেশে রাক্ষস থাকতো এবং সেই রাক্ষসকে বধ করেছিলেন শিব। সেই রাক্ষসকে বধ করবার পরে সেই লেকের জল পুরো শুকিয়ে যায় এবং তারপরে এখানে এই শুকনো উপত্যকাটি সৃষ্টি হয়। সেখান থেকে একটি হাঁড়ির শেপের উপত্যকা তৈরি হয়েছে বলে এটার নাম দেওয়া হয়েছে হান্ডিখো। হান্ডি কথার অর্থ হাঁড়ি আর খো মানে হচ্ছে উপত্যকা। এই জায়গাটা বেশ সুন্দর, আর সামনে আশেপাশে ছোটোখাটো কয়েকটা দোকান রয়েছে, বাইনোকুলার রাখা রয়েছে, এখান থেকে চাইলে আপনারা মহাদেবের মন্দির দর্শন করতে পারেন। এখানে ঘোড়া রয়েছে, 50 টাকা দিয়ে ঘোড়া উঠে একটু 4-5টা ঘুরে আসতে পারেন। তো এই হলো টোটাল জায়গাটা হান্ডিখো। হান্ডিখো থেকে এখন আমরা বড়া মহাদেব বা বড় মহাদেব মন্দিরের দিকে যাচ্ছি। এই মন্দিরে যাবার যে রাস্তা বা এই জঙ্গলের যে রাস্তা, পুরোটাই কিন্তু ঘন শালের জঙ্গল। এই 6 কিলোমিটার রাস্তা যে বিউটি, সেটা কিন্তু দেখতে ভুলবেন না। দারুণ সুন্দর মনোরম ওয়েদার এখন, তার সাথে এদিকে রাস্তাটাও ভালো, বেশ ভালো লাগছে। আর ওই বড়া মহাদেব বা বড় মহাদেব মন্দিরের সাথে কিন্তু ওখানে গুপ্ত মহাদেব মন্দিরও আছে। দুটো মন্দিরই আমরা এক জায়গায় গিয়ে দর্শন করে নেব। এখন এসে দাঁড়িয়েছি একটা ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টটার নাম চৌরাগড় ভিউ পয়েন্ট। তার কারণ এখান থেকে দাঁড়িয়ে পিছনের পাহাড়ে চৌরাগড়ের যে মন্দির আছে সেই মন্দির দর্শন করা যায়। একদিনের বা দুদিনের ট্রিপে ওই মন্দিরে যাওয়ার সুযোগ খুবই কম থাকে, কারণ ওখানে ট্রেকিং করে যেতে হয় এবং যেতে আসতে 5 ঘন্টা মতন সময় লাগে। কিন্তু যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে অবশ্যই ওই চৌরাগড় মন্দির থেকে ঘুরে আসবেন। অপূর্ব সুন্দর জায়গা, এই পাঁচমারির সর্বোচ্চ পয়েন্ট, এবং ওখানে ত্রিশূল নিয়ে অনেকে যান যারা ট্রেকিং করেন, এবং 2 লক্ষ ত্রিশূল একদম চৌরাগড় পাহাড়ের মাথায় রাখা রয়েছে, যেটা দিয়ে ভগবান শিবের আরাধনা করা হয়। এখান থেকে চারপাশের প্রকৃতিও অসম্ভব সুন্দর, রাস্তাটা তো দারুণ, বলবার অপেক্ষা রাখে না। এই রাস্তা ধরেই আমরা খানিকটা গেলে পৌঁছে যাব বড় মহাদেব মন্দির এবং গুপ্ত মহাদেব মন্দিরে। আমার পিছনে এই হচ্ছে গাড়ি পার্কিং লট, এখানে আমাদের গাড়িটা পার্ক করিয়ে দিলাম। এবার এখান থেকে এই যে জঙ্গলের ভিতরের রাস্তা, 200 মিটার হেঁটে যেতে হবে গুপ্ত মহাদেব মন্দিরের দিকে। আগে আমরা ওইদিকেই যাচ্ছি। যাবার রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর এবং অ্যাডভেঞ্চারাস। এখানে আসলে পাঁচমারি যে জন্য বিখ্যাত, সেই ফ্লেভারটা যেমন পাবেন। একটা জিনিস মাথায় রাখবেন, বুধবার দিনটা অ্যাভয়েড করবার, কারণ বুধবার ফরেস্টের ভিতরের যে পয়েন্টগুলো আছে ওগুলো বন্ধ থাকে। যদিও সাফারি গাড়িগুলো এই যে বাইরের নন এন্ট্রি পয়েন্ট এগুলো দেখিয়ে দিচ্ছে, তবে ভেতরের পয়েন্টগুলো দেখতে গেলে আপনাকে বুধবার দিনটা বাদ দিয়েই আসতে হবে। দেখুন এই জায়গাটায় আস্তে আস্তে কিন্তু সামনে একটা জলের ধারা আছে, একটু বৃষ্টি হলে এখানে জল অনেক বেড়ে যাবে, তখন এই স্পোর্টস শু পরে যাওয়া চাপ। এখন পাথরের ওপর পা দিয়ে দিয়ে পেরিয়ে যাওয়া যাচ্ছে। আর একটা কথা, এখানে কিন্তু প্রচণ্ড বাঁদরের উপদ্রব আছে, তাই হাতে খাবার টাবার থাকলে খুব সাবধান, ওরা কিন্তু খাবারে লাফ দিয়ে পড়তে পারে।
2-3 মিনিট হেঁটেই চলে এসেছি গুপ্ত মহাদেব মন্দিরের কাছে। মন্দিরের সামনে রয়েছে এরকম একটা সুন্দর হনুমানজির মূর্তি, আর পাশ থেকে প্রবেশ করবার জায়গা। একদম সরু একটা প্যাসেজ রয়েছে, এখানে জুতো খুলে ভিতরে প্রবেশ করতে হবে। একসাথে বোধহয় 8 জনের বেশি আর এর ভেতরে যাওয়া যায় না। আর এই গুহায় ঢোকার আগে চারপাশের প্রকৃতি এবং পরিবেশ এতটাই সুন্দর, যেন মনে হচ্ছে স্বয়ং দেবতা এই প্রকৃতিতে অধিষ্ঠান করছেন। যাচ্ছি আমরা গুপ্ত মহাদেব মন্দিরে। বাবারে, এখানে তো এতটাই সরু জায়গা। আলাদাই এক্সপিরিয়েন্স, আলাদাই। গর্ভগৃহের ভিতরে এইরকম সাদা পাথরের একটি শিবলিঙ্গ, একটি সর্প এবং ঠিক তার পিছনে সাদা পাথরের ওপর গণেশ মূর্তি খোদাই করা রয়েছে। এখানে যে নিত্য পূজা হয় সে তো দেখেই বোঝা যাচ্ছে, বলবার অপেক্ষা রাখে না। তবে যাদের ক্লস্ট্রোফোবিয়া আছে তাদের এই ভেতরে থাকতে কিন্তু কিছুটা অসুবিধা হতে পারে। গুপ্ত মহাদেব মন্দির থেকে বেরোলাম, বেরিয়ে বাঁদিকে যে রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, এই রাস্তায় সোজা চলে গেছে চৌরাগড় মন্দিরের দিকে। যেটা বললাম, এখান থেকে ওই 3 কিলোমিটার মতন রাস্তা হবে। আর এখান থেকে নেমে এই যে ডান দিকে রাস্তা, এখান থেকে এখন আমরা ফিরে যাচ্ছি, গিয়ে ওই দিকে বড় মহাদেব মন্দিরটাতে যাব। গুপ্ত মহাদেব মন্দিরের অভিজ্ঞতা দারুণ, একদম অন্যরকম। আচ্ছা, আপনাদের অনেকের মনে হতে পারে যে এরকম জঙ্গলের মাঝে হঠাৎ এরকম গুপ্ত মহাদেবের মন্দির তৈরি হলো কেন? মহাদেব একটা সময় এখানে এসে লুকিয়েছিলেন। কী কারণে লুকিয়েছিলেন? কারণ মহাদেবের একজন ভক্ত ছিলেন অসুর। সেই অসুর মহাদেবকে তপস্যা করে তাকে দিয়ে এক বর প্রাপ্ত করিয়ে নিয়েছিলেন যে সে যার মাথার ওপর হাত রাখবে সেই ভস্ম হয়ে যাবে। তার নাম দেওয়া হয় ভস্মাসুর। তো সেই অসুর সেই বরদান পাওয়ার পরে মহাদেবের মাথার ওপরে হাত রাখতে চান। মহাদেব তখন বেগতিক বুঝে এই গুপ্ত মহাদেব মন্দিরে এসে লুকান এবং বিষ্ণু শরণাপন্ন হন। বিষ্ণু তখন মোহিনী রূপ ধরে এসে সেই ভস্মাসুরকে নানানভাবে এদিক ওদিক করিয়ে তার নিজের হাত নিজের মাথাতে রেখে তাকে ধ্বংস করেন এবং তারপর বড় মহাদেব মন্দিরটা সেখানে প্রতিষ্ঠিত হয়। তো এই হচ্ছে এইখানকার এই গুপ্ত মহাদেব আর বড় মহাদেব মন্দিরের কাহিনীটাও ভীষণ ইন্টারেস্টিং। আর জায়গাটা তো যে কতটা সুন্দর সেটা এখানে না আসলে বোঝা যাবে না। গেটে 5 টাকা দিয়ে জুতো রেখে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি মন্দিরের দিকে। এখানে শিবরাত্রি বা নাগপঞ্চমীর সময় প্রচুর ভিড় হয়, 8 থেকে 10 লক্ষ মানুষ আসেন। সেই সময় যদি আপনারা আসেন এখানকার একটা অন্য চিত্র দেখতে পাবেন। তবে আমরা যে সময় এসেছি এটা বেস্ট, একদম শান্তিতে দর্শন করার জন্য। কিন্তু এই যে সামনে এত বাঁদর রয়েছে, এরা কিন্তু মারাত্মক বাঁদরামি করে। পাথরে বাঁধানো রাস্তা দিয়ে এসে সামনে সোজা একটা গুহা আছে, এখানে একটা সেতু মতো আছে, ওটা পেরিয়ে ওদিকে আরেকটা গুহা আছে, আর তার মাঝখানে রয়েছে ঝর্ণা। সত্যি জায়গাটা স্বপ্নের মতো, চারপাশে জঙ্গল পাহাড়ে ঘেরা। আচ্ছা, প্রথম আমরা যে মন্দিরে এলাম এটা হচ্ছে মহাদেবের মন্দির। একদম পাহাড়ের মধ্যে গুহার ভেতর পাথর খোদাই করে করা রয়েছে। এখানে শিবলিঙ্গ রাখা হয়েছে, নন্দী ভগবানের মূর্তি রয়েছে। আর এই যে হলো মেইন গুহাটা, বিরাট বড় একটা ত্রিশূল রয়েছে। এখন বর্ষাকাল নয়, তাতেই কিন্তু নিচে জল রয়েছে আর বৃষ্টির ফোঁটা পড়ছে টপ টপ করে। গুহার ভেতর কিন্তু পুরো ভেজা, সামনে দেখতে পারবেন পুরো জল জমে রয়েছে, বৃষ্টির মতো পড়ছে পুরো এখানে। বাপ রে, অসাধারণ।
বড় মহাদেব মন্দিরের গর্ভগৃহের বাইরেই রয়েছে এই ব্রহ্মকুণ্ড এবং এর পাশে রয়েছে অপূর্ব সুন্দর একটি ঝর্ণা। আর এই ঝর্ণার পাশ থেকে এই রাস্তা দিয়ে ক্রস করে চলে আসলে পৌঁছে যাবেন পার্বতী গুহায়, যেখান থেকে চারপাশটা দারুণ দেখা যায়। আর এই পার্বতী গুহার সামনে থেকে কিছুটা এগিয়ে গেলে এখানে রয়েছে আরও একটি ছোট মন্দির। ফিরতি পথে এখন আমরা এসেছি আর একটা ভিউ পয়েন্টে, এটা হলো গ্রিন ভ্যালি ভিউ পয়েন্ট। এখান থেকে অসাধারণ সুন্দর একটা ভ্যালি ভিউ আছে, আর সামনে পুরোটা সবুজ, একদম ঘন সবুজ। তো গ্রিন ভ্যালি নাম কেন রাখা হয়েছে সেটা আর আলাদা করে বলবার কিছু নেই। অসাধারণ ল্যান্ডস্কেপ, পুরো সাতপুরা পর্বতের রেঞ্জটা এখান থেকে দেখা যাচ্ছে। আচ্ছা, সামনে উল্টো দিকের ওই যে উঁচু পাহাড়টা, ওটাই হচ্ছে ধূপগড়ের পাহাড়, যেটা সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ। আর তাছাড়াও এখানে ছোট 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 অনেকগুলো শৃঙ্গ দেখা যাচ্ছে, আর পুরো এটা ভ্যালি রয়েছে। আজ সারাদিন আমরা যে দাদার সাথে ঘুরলাম, সন্তোষজি খুব ভালো মানুষ, সেই পিপারিয়া স্টেশন থেকে ওনার গাড়িতেই এসেছি, ওনার গাড়িতেই ঘুরছি। সারাদিন ঘুরতে আমাদের মোটামুটি খরচ পড়লো 1600 টাকার মতন। আপনারা যদি সিজনে আসেন তাহলে কিন্তু এই ভাড়াটা অবশ্যই বাড়বে। আর উনি খুব ভালো গাইডও করে দিচ্ছেন প্রতিটি জায়গার ব্যাপারে। যদি ওনার সাথে ঘুরতে চান, ওনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল, যোগাযোগ করে চলে আসতে পারেন। থ্যাংক ইউ। ফিরতি পথে আরেক জায়গায় গাড়ি দাঁড়ালো, যেখানে আমরা যাওয়ার সময় দেখে গিয়েছিলাম, এর পাশ থেকেই গিয়েছিলাম রাস্তার পাশে। এখানে দুটো পয়েন্ট রয়েছে, একদিকে রয়েছে ইকো পয়েন্ট আর একদিকে প্রিয়দর্শিনী পয়েন্ট। এই একটা জায়গাতেই দুটো জিনিস, এই দুটো দেখে তারপর আমরা অন্য আবার জায়গায় যাব। আচ্ছা, রাস্তার যেখান থেকে উঠলাম প্রায় 200 মিটার মতো এগিয়ে আসার পরে এখানে ছোট একটা দোকান রয়েছে, তার সামনে থেকে চলে যেতে হবে সোজা যে রাস্তাটা আছে সেখানে, সেই রাস্তা ধরে। অ্যাকচুয়ালি ইকো পয়েন্ট বা প্রিয়দর্শিনী ভিউ পয়েন্ট দুটো একই জায়গা, জাস্ট নাম দুটো আলাদা আলাদা দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে ওখানে গিয়ে আমি বলছি সেটা। আপাতত রাস্তাটার বিউটিটা দেখতে হবে। আচ্ছা, আমরা এই রাস্তা ধরে সোজা চলে এলাম, খানিকটা এসে ওই আরও 200 মিটার মতন রাস্তা এসেই সামনে এখন আমরা চলে এসেছি প্রিয়দর্শিনী ভিউ পয়েন্টে। এইখান থেকে এই যে রেলিং করে দেওয়া রয়েছে, চৌরাগড় মন্দিরটাকে দারুণ সুন্দর দেখা যাচ্ছে। দেখুন, একদম এক্স্যাক্ট অপোজিটে পাহাড়ের মাথায় চৌরাগড় মন্দির। এবার এই জায়গার নাম কেন প্রিয়দর্শিনী রাখা হয়েছে, অ্যাকচুয়ালি ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন একবার এখানে এসেছিলেন এবং এই স্থানে দাঁড়িয়ে উল্টো দিকের পাহাড়ে ওই চৌরাগড় মন্দিরকে দেখে উনি এতটাই অভিভূত হয়ে যান যে এই স্থানের নাম ওনার নামেই প্রিয়দর্শিনী দেওয়া হয়। আপনারা সবাই জানেন যে ইন্দিরা গান্ধীর আরেক নাম প্রিয়দর্শিনী, এবং তৎকালীন প্রধানমন্ত্রীকে সম্মান জানানোর জন্য এই স্থানটির নামকরণ করা হয় প্রিয়দর্শিনী ভিউ পয়েন্ট। আর এইখান থেকে আরেকটু ওদিকে গেলে তবে কিন্তু ইকো পয়েন্ট। প্রিয়দর্শিনী ভিউ পয়েন্ট থেকে 150 মিটার বাঁদিকে আসলে একটু উঁচুর দিকে উঠলে এখানে রয়েছে ইকো পয়েন্ট, মানে একই জায়গার দুটো নামকরণ করা হয়েছে। ভিউ দুটো জায়গা থেকে মোটামুটি একই রকম পাওয়া যাবে। ইকো পয়েন্ট নাম দেওয়া হয়েছে তার কারণ এখানে নাকি জোরে কথা বললে কথাটা ইকো হয়ে ফিরে আসে। ট্রাই করতে হবে, সেটা হতে পারে কারণ সামনে এতটা বিস্তীর্ণ ভ্যালি ভিউ রয়েছে। এই ইকো পয়েন্টে দাঁড়িয়ে অনেকবার চেষ্টা করা সত্ত্বেও আমার গলার আওয়াজ ইকো হয়ে ফিরে আসেনি। হতে পারে আমার গলার আওয়াজ কম, তাই প্রতিধ্বনি সেভাবে শুনতে পাইনি। তবে যেহেতু সামনে অনেক বড় বড় পাহাড় রয়েছে, এখান থেকে কিন্তু বেশ ভালো রকম ইকো শোনা যায় যদি আপনার গলার আওয়াজ বেশি হয়। এখন আমরা চলে এসেছি রাজেন্দ্রগিরিতে। এটাও একটা দারুণ সুন্দর জায়গা। এখান থেকে যেমন একদিকে দেখা যায় ধূপগড়ের পাহাড়, আরেকদিকে চৌরাগড়ের পাহাড় দেখা যায়। এইখানটা পার্কিং এরিয়া, গাড়িটা পার্ক করে দিলাম, হর্স রাইডিংয়ের ব্যবস্থা রয়েছে। আর পার্কের ভেতরটা হচ্ছে ওইখানে, এটা অ্যাকচুয়ালি একটা পার্ক। আচ্ছা, এইখানে কিন্তু মধ্যপ্রদেশের লোকাল ঘাগরা চলি পরে মানে ছবিও তুলছেন অনেকে, খুব মিষ্টি লাগছে দেখতে, খুব সুন্দর। আর এই যে পার্কের গেট দিয়ে প্রবেশ করলাম ভিতরে। আমার পিছনে যে বট গাছটা রয়েছে, এই গাছটা
এখানে রোপণ করেছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি। ঠিক তার পাশেই ওনার একটি মূর্তি করে দেওয়া রয়েছে এবং ওনার নাম অনুসারেই এই পার্কের নাম রাখা হয়েছে রাজেন্দ্রগিরি। একদিকে যেমন ডক্টর রাজেন্দ্র প্রসাদের পোঁতা বট গাছ রয়েছে, ঠিক তেমনি অন্যদিকে ধূপগড় এবং চৌরিগড়ের অসাধারণ ভিউ রয়েছে। মারাত্মক সুন্দর একটা সানসেট দেখা যায়, অনেকে এটাকে ছোটা ধূপগড়ও বলে থাকেন এখানকার অসাধারণ সুন্দর সানসেটের জন্য। এই পার্কের যে ভিউ পয়েন্টটা রয়েছে সেই ভিউ পয়েন্টে ভিড়টা একবার দেখুন। এখন সময় হচ্ছে ঠিক 6:45, মানে সানসেট দেখার জন্য একেবারে আদর্শ। সারা পার্কের কোথাও কিন্তু ভিড় নেই, কিন্তু এই জায়গাতে বিরাট ভিড়। আর এখান থেকে এই হচ্ছে ভিউ, একদম ক্লিয়ার স্কাই রয়েছে আজকে, যার জন্য ব্রেথ টেকিং ভিউ রয়েছে। অ্যামেজিং অ্যামেজিং, ভীষণ ভীষণ সুন্দর। পাশেই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে ধূপগড়ের পাহাড়। অনিন্দ সুন্দর একটা সূর্যাস্ত দেখলাম এই রাজেন্দ্রগিরি পার্ক থেকে। জানি না ধূপগড় থেকে কতটা সুন্দর দেখা যায় সূর্যাস্ত, তবে আজ কিন্তু আমাদের মন ভরে গেল। চাইলে এখানের বাইনোকুলার থেকে চৌরাগড়ের মন্দিরও দেখে নিতে পারেন। সূর্যাস্ত হওয়ার সাথে সাথে ঘন অন্ধকারে ঢেকে গেছে সাতপুরার জঙ্গল। তবে আমাদের ভ্রমণ কিন্তু এখনো শেষ হয়নি, এখনো কিছু জায়গা দেখার বাকি রয়েছে। ঘড়িতে এখন সময় সন্ধে ঠিক 6:25। আমরা এখন চলে এসেছি পাঁচমারির দারুণ সুন্দর একটা জায়গায়। এই জায়গাটাতে আপনারা কিন্তু সন্ধেটা কাটাতে পারেন। এটা হলো পাঁচমারির চম্পক লেক। লেকে এখন টলটলে জল রয়েছে। এই লেকে কিন্তু বোটিং করা যায়, ঠিক আছে। প্যাডেল বোট সামনে যেগুলো রয়েছে এগুলো অক্টোবরের 15 তারিখের পর থেকে খুলবে। এখন যেহেতু জল বেশি আছে এটা হবে না। তবে প্যাডেল বোটের ভাড়া হচ্ছে দুজনের জন্য 200 টাকা আধ ঘন্টা। আর এখন যেটা হবে সেটা হচ্ছে স্পিড বোটগুলো যাবে। স্পিড বোটে 8 থেকে 9 জন বসতে পারবেন, পার হেড 100 টাকা করে। আর এই লেকের ওপর দিয়ে একটা অ্যাক্টিভিটি আছে জিপ লাইন, এটা আপনারা করতে পারেন। ফান অ্যাক্টিভিটি, এটার জন্য খরচ পড়বে পার হেড 600 টাকা। যেমন এখানে আপনি জিপ লাইন করবেন, উল্টো দিকে কিন্তু আপনার খুব সুন্দর ফিল্মিং হবে, পুরো ভিডিওগ্রাফি ওনারা করে দেবেন। তবে ভিডিওগ্রাফির জন্য কিন্তু রয়েছে আলাদা চার্জ, পার ভিডিও 300 টাকা করে খরচ পড়বে। এই চম্পক লেক চত্বরে কিন্তু রয়েছে হট এয়ার বেলুনেরও ব্যবস্থা। এরপর আমরা কিছু লোকাল শাড়ির দোকান এবং একটি জৈন আয়ুর্বেদিক দোকান ভিজিট করলাম। এই দোকানের আয়ুর্বেদিক জিনিসপত্র কিন্তু বেশ জনপ্রিয়। তারপর আমরা চলে এলাম আজকে ডিনার সারতে। লাঞ্চ যেমন করেছিলাম দারুণ একটা জায়গায়, এখন ডিনার করতে এসেছি আমাদের হোটেলের একদম পাশে এখানকার বিখ্যাত একটা ননভেজ রেস্টুরেন্ট বম্বে হোটেলে। এখানকার মাটন খুব ফেভারিট, চিকেনও ভীষণ ভালো। আর সেই জন্য আমি নিয়ে নিয়েছি হাফ মাটন কষা, এই যে 3 পিস আছে, এটার দাম পড়বে 150 টাকা। আর এটা আছে বাটার চিকেন একটা 1 প্লেট 280 টাকা। আর এটা রুটি, প্লেন রুটি 10 টাকা করে। মাটনটা আমি খেয়ে দেখতে চাই, এখানকার মাটন খুব বিখ্যাত। দারুণ সেদ্ধ হয়েছে, দারুণ। খুব সুন্দর টেস্ট। এখানে ডিনার সেরে চলে যাব হোটেলে গিয়ে রেস্ট নেব, কারণ সেই ভোরবেলা বেরিয়েছি জব্বলপুর থেকে। আজকের মতো আপনাদের সবাইকে জানাই শুভরাত্রি, দেখা হচ্ছে কাল সকালবেলা। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে। আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। দেখা হচ্ছে পরের পর্বে মধ্যপ্রদেশের আরও একটা নতুন গল্প নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।